2023 সালের শুরুতেই উৎপাদনে আসবে পটুয়াখালীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। করোনায় বাড়বে না প্রকল্প ব্যয়, শেষ প্রায় 27% কাজ। পৌরসভা নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী সামলাতে হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমন পরিস্থিতি তৈরির দায়ে অভিযুক্ত কতিপয় প্রভাবশালী নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে জানানো হলো দলটির দায়িত্বশীল নেতাদের পক্ষ থেকে। অন্যদিকে এবারে পৌর নির্বাচনেও তেমন সুবিধা করতে পারছে না বিএনপি। নিজ দলের নির্বাচনে যাওয়া নিয়েই প্রশ্ন তুললেন দলটির নেতারা। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে জয়লাভে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। তবে কিছু জায়গায় বিএনপির প্রার্থীকে ছাপিয়ে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন খোদ আওয়ামী লীগেরই স্বতন্ত্র তথা বিদ্রোহী প্রার্থী। অভিযোগ উঠেছে কতিপয় প্রভাবশালী নেতা ও এমপি মন্ত্রীর মদদে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই নেতা। প্রভাবশালী নেতা অথবা সরকারের মন্ত্রী এমপি এদেরও কোনো কোনো জায়গায় তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টির পিছনে ভূমিকা রাখছে বলে শোনা যাচ্ছে, এবং এ ধরনের বিষয়ে অবশ্যই আমাদের দল থেকেও আমাদের মাননীয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা শক্ত এবং কঠোর নির্দেশনা দিবেন। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীরা প্রচার প্রচারণার সুযোগ পাচ্ছেন না বলে মন্তব্য করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো দরকার ছিল না। নির্বাচন এখন কেবলমাত্র একটি প্রহসন। এই নির্বাচনে যারা টাকা পয়সা ব্যয় করে বা শ্রম দিয়ে ভোটারদের দ্বারে যারা যাচ্ছেন তারা সবাই বিফল মনোরথ হবেন। এতদিন এখন একেবারে এটি কেন যে এরা ইলেকশনে যায় এটিও তো আমি বুঝতে পারি না, কারণ এখন ইলেকশন করার কোনো অর্থ হয় না। ইলেকশনে এটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য ইলেকশন, তারাই জিতবে তারাই হারবে, সবকিছুই তাদের ব্যাপার। দ্বিতীয় ধাপের এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে 16 জানুয়ারি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। সভায় ঢাকা বিভাগে 13টি, চট্টগ্রামে 14টি, সিলেটে 2টি, ময়মনসিংহে 5টি, বরিশালে 3টি, খুলনায় 6টি, রাজশাহী বিভাগে 9টি, রংপুর বিভাগের 4টি সহ মোট 56টি পৌরসভা নির্বাচনের নৌকা প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি এসব পৌর এলাকা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ 17 জানুয়ারি, মনোনয়নের বাছাই 19 জানুয়ারি এবং প্রার্থীরা প্রত্যাহারের শেষ তারিখ 26 জানুয়ারি। আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের আরও একটি মেগা প্রকল্প পেতে যাচ্ছে দেশ। পটুয়াখালীতে 1320 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে 2023 সালের শুরুতেই। করোনার কারণে প্রকল্পের ব্যয় বাড়বে না জানিয়ে কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 27% কাজ। বাস্তুচ্যুত 281টি পরিবারের জন্য পরিকল্পিত আবাসন নির্মাণের কাজও শেষের পথে। পটুয়াখালী থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। পটুয়াখালী সদর থেকে 65 কিলোমিটার দূরের প্রত্যন্ত জনপদ কলাপাড়ার ধানখালী ইউনিয়নের এই নিশানবাড়িয়া গ্রাম। টেকসই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই মাটিতেই গড়ে উঠছে 1320 মেগাওয়াটের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিসিএল এর সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল যৌথ বিনিয়োগে 20,000 কোটি টাকার এই প্রকল্পটি 915 একর জমিতে বাস্তবায়ন করছে। কর্তৃপক্ষ বলছে, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ সম্মত উপায়ে কার্বন নিঃসরণের মাত্রাও নিয়ন্ত্রণ করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। 2023 ফেব্রুয়ারিতে আমাদের ফার্স্ট ইউনিটের চালু হওয়ার কথা। করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিতও হয়, আমরা চেষ্টা করব কভার করতে। এটা যদিও হয় তারপরও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না।
বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান বলছে কয়লাভিত্তিক এই প্ল্যান্টটি অন্তত 40 বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা। আন্তর্জাতিক গাইডলাইন মেনে প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয় করেই কাজ করা হচ্ছে। 660 মেগাওয়াটের 2টি ইউনিট চালাতে এখানে প্রতিদিন পোড়াতে হবে 12,000 মেট্রিক টন কয়লা। স্টিম টারবাইন, জেনারেটর ও বয়লারের মতো মূল যন্ত্রাংশ স্থাপনে এখন চলছে চূড়ান্তভাবে মাটি প্রস্তুতের কাজ। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই এই 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন একটি প্ল্যান্ট গড়ে তুলছে সরকার। যদিও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টো ইউনিট সম্পূর্ণ প্রস্তুত থাকলেও সঞ্চালন লাইন প্রস্তুত না থাকায় তার পুরো সুফল পাচ্ছে না দেশের মানুষ। সম্ভাবনার এই মেগা প্রকল্পটিতেও এমন কিছু ঘটবে কিনা সেটি সময়ই বলে দেবে। শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, যাদের জমিতে গড়ে উঠছে এই প্রকল্প তাদের পুনর্বাসনে 30 একর জমিতে 281টি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক আবাসন। 1200 বর্গফুটের বাড়ি, স্কুল, মসজিদ, সাইক্লোন শেল্টার কাম কমিউনিটি সেন্টার পাবেন পরিকল্পিত নগরের বাসিন্দারা। দেবাশিস রায়, সময় সংবাদ, পটুয়াখালী। পদ্মা সেতুকে ঘিরে যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। অবকাঠামোর উন্নয়নে এসেছে আর্থসামাজিক আমূল পরিবর্তন। জাজিরার প্রান্তে সংযোগ সেতুর সব গার্ডার তৈরি এবং সুপার টি গার্ডার স্থাপন শেষে এখন চলছে যান চলাচল উপযোগী করার কাজ। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু মাওয়ার সাথে যুক্ত করেছে জাজিরাকে। এই সেতু বন্ধনে একসময়ের অবহেলিত জনপদ জাজিরার চেহারাই পাল্টে দিয়েছে। নানা ধরনের অবকাঠামোতে ছেয়ে গেছে এলাকা। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে, জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুগান্তকারী পরিবর্তনের ছোঁয়া লেগেছে পুরো জনপদে। এই জমির দাম যদি 2 টাকা থাকে এখন হয়ে গেছে 50 টাকা। এখন এই বড় বড় ঘর উঠেছে বা আমরা চলাফেরা যা করতেছি আমাদের ছেলে মেয়েরা আরো উন্নতি দেখতে পারবো। আমাদের সবার স্বপ্ন ছিল এবং এটা আমাদের সামনে এখন বাস্তবায়িত মনে হচ্ছে। এই যোগাযোগের মাধ্যমেই এই এলাকার অর্থনৈতিকের চেহারাটাও পরিবর্তন হয়ে যাবে। সংযোগ সেতুর সুপার টি গার্ডার বসে যাওয়ায় এখন যান চলাচল উপযোগী করার কাজ চলছে। পূর্ণাঙ্গ দৃশ্যমানের পর জাজিরা প্রান্তের সংযোগ সেতু দৃশ্যমান হয়ে গেছে। এখন সেই সংযোগ সেতুর সঙ্গে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে। প্রকৌশলীরা বলছেন পদ্মা সেতুর কাজ হচ্ছে গর্ব করার মতো। কাজের মানের সাথে কোনো আপোষ করা হয়নি। বাংলাদেশের সবচাইতে অনেক বড় একটা প্রকল্প এবং এটার কাজের কোয়ালিটির ক্ষেত্রে এটা আপোষহীন একটা প্রকল্প। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর সাথে দুপারে আরো প্রায় 3 কিলোমিটার সংযোগ সেতুর 438টি সুপার টি গার্ডারের মহাপ্রান্তে তৈরি বাকি 12টি আর স্থাপন বাকি 94টি। তবে জাজিরা প্রান্তে পুরোপুরি সম্পন্ন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাত্র 5-6 ফোঁটা ড্রপে মুক্তি মিলবে করোনা ভাইরাস থেকে। সরকারি গবেষণা প্রতিষ্ঠান BRICM এর দাবি, তাদের আবিষ্কার বঙ্গোসেফ ওরোনেজাল স্প্রে কোভিড-19 ধ্বংস করতে সক্ষম। 3 থেকে 4 ঘন্টা পর পর নির্দিষ্ট হারে নাক মুখে প্রয়োগ করতে হবে জীবাণুনাশক এই স্প্রে। ঢাকা মেডিকেলে 200 কোভিড রোগীর উপর প্রাথমিক প্রয়োগ মিলেছে সাফল্য। এখন অপেক্ষা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য BMRCর অনুমতি। রাশেদ বাপের রিপোর্ট। বঙ্গোসেফ ওরোনেজাল স্প্রে সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট BRICM এর বিস্ময়কর এক আবিষ্কার। প্রতিষ্ঠানটির দাবি, 3 থেকে 4 ঘন্টা পর পর নির্দিষ্ট হারে নাক ও মুখে এই স্প্রে প্রয়োগ করলে ধ্বংস হয় করোনার জীবাণু। বঙ্গোসেফ ব্যবহারে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কমে যায় ভাইরাল লোড। আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি হ্রাস করার পাশাপাশি কমিউনিটি ট্রান্সমিশনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা, যা প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 200 কোভিড আক্রান্ত রোগীর উপর প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত বলছে প্রতিষ্ঠানটি। ওরোনেজাল স্প্রে যেটা, সেই স্প্রেতে ভাইরাস মারা যাচ্ছে কিনা, কোন ডোজে দিলে এটা সবচেয়ে ভালো কাজ করে, এটার ইফেক্টিভিটি কতক্ষণ পর্যন্ত থাকছে। আমরা যেই ডোজটা ফাইনালি নির্ধারণ করেছি তাতে করে 80% মধ্যে রিকভার করে। ব্যক্তির মুখ, চোখ ও নাক দিয়েই প্রবেশ করে করোনার জীবাণু, সেখানেই কিছুকাল অবস্থান করে ভাইরাসটি। এজন্যই বঙ্গোসেফের প্রয়োগও করতে হয় নাক ও মুখে। এই আপনার স্প্রেটা এখানে 20 ml আছে, যেটা একজন মানুষের 1 মাসের জন্য যথেষ্ট। 2 নাকে 2 চাপ করে 2 বার
মুখে 3 বার। এভাবে করে যদি আপনি স্প্রে করেন তাহলে 3 থেকে 4 ঘন্টা আপনার এই জোনটা ভাইরাস, যদি যেটুকু ভাইরাস থাকবে সেটা কিলড হবে। এদিকে বাংলাদেশি বিজ্ঞানীদের এই আবিষ্কারকে সাধুবাদ জানালেও সকল কার্যক্রম বৈশ্বিক মানদণ্ড মেনে করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অবশ্যই অভিনন্দন জানাই যদি এই ধরনের কোনো বিষয় আসে ঘটে, কিন্তু আমি বারবার সতর্কবাণী উচ্চারণ করতে চাই যে মহামারী সামনে রেখে মানবদেহে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি আন্তর্জাতিক নৈতিকতা মেনে করতে হবে। বঙ্গসেফের আন্তর্জাতিক পেটেন্টের জন্য সিঙ্গাপুরে আবেদন করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, করোনা ভ্যাকসিন ক্রয়ে ঠকবে না বাংলাদেশ। পর্যায়ক্রমে দেওয়া হবে দেশের সব নাগরিককে। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী জানান, আসছে ফেব্রুয়ারিতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। এই ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি আমরা এলডিসি থেকে বেরিয়ে আসবো। 3টা ক্রাইটেরিয়া আমরা পূরণ করেছি এবং আমরা এই জন্য আশাবাদী যে আমাদেরকে এইবার যেহেতু দ্বিতীয় অ্যাসেসমেন্ট, সুতরাং এবার আমরা উত্তরণ ঘটাতে পারবো। এই দেশের সকল মানুষকেই আমরা এই ভ্যাকসিন পৌঁছে দিয়ে এবং তাদেরকে ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসি। আমরা যেন না ঠকি যে আন্তর্জাতিক বাজারে কত এই ভ্যাকসিনের দাম আর আমরা কততে পাচ্ছি, আমরা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবো। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে 19 জানুয়ারি ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ, মিয়ানমার ও চীন। রোহিঙ্গাদের পরিচয় যাচাই বাছাইয়ে মিয়ানমারের দীর্ঘসূত্রতা তুলে ধরে আলোচনার বিষয়ে আশা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের এ ঢল নামে 2017 সালের আগস্টে। নিজ দেশ মিয়ানমারে জাতিগত নিধন ও অমানবিক নির্যাতনের মুখে আশ্রয়ের প্রত্যাশায় ছুটে আসেন তারা। ওই বছরের 23 নভেম্বর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন চুক্তি হয়। যাচাই বাছাইয়ের জন্য মোট 6 দফায় মিয়ানমারকে এ পর্যন্ত 8,30,000 রোহিঙ্গার তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পাঠানো হয়েছে 2,30,000 রোহিঙ্গার তালিকা। রোহিঙ্গা ইস্যুতে বুধবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, নানা কারণে বারবার তারিখ পেছালেও চলতি মাসের 19 জানুয়ারি ঢাকায় বাংলাদেশ, মিয়ানমার, চীন ত্রিপক্ষীয় বৈঠক নিশ্চিত হয়েছে। শেষ মুহূর্তে তারা এটা পিছায়। চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে মায়ানমার সফরে যাবেন, তো সেই কারণে তারা বলছে যে ওনার সাথে আলাপের পরে 19 তারিখে ইট উড বি ভেরি ফ্রুটফুল। আমরা এখনো আশা বুক বেঁধে আছি। মন্ত্রী আরও জানান, এ পর্যন্ত 42,000 রোহিঙ্গার পরিচয় মিয়ানমার যাচাই বাছাই করেছে, ভেরিফাই করেছে, কয়েকজন আবার তারা রিজেক্ট করেছে। আর একটা অসুবিধা তাদের নিয়ে, তারা যে লিস্ট করে যাদের নিয়ে যাওয়ার জন্য, তার বউ হয়তো আরেক জায়গায় নেওয়ার জন্য বলে, তখন এই লোকগুলো যাবে কেন? ওখানে ওগুলোতে গন্ডগোল করে। প্রত্যাবাসন চুক্তি সয়ে 3 বছরের বেশি সময় পেরুলেও কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি মিয়ানমার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের নয়াদিল্লিতে আগামী সোমবার থেকে স্কুল খুলছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। বুধবার এক বিবৃতিতে দিল্লির শিক্ষা মন্ত্রণালয় জানায়, সমাপনী পরীক্ষা সামনে রেখে শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 4 মে থেকে সমাপনী পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। দিল্লিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরপরই গত বছরের মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও মন্ত্রিসভাকে ক্ষমতা প্রয়োগের প্রস্তাব কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে। প্রেসিডেন্টকে সরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্টকে প্রস্তাব দেওয়ার এই ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্টের অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে সরিয়ে দিতে ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভাকে ক্ষমতা দেয়া হয়েছে। এই ক্ষমতা প্রয়োগের জন্য মঙ্গলবার সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট সদস্যদের ভোটে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবের পক্ষে একজন রিপাবলিকান সদস্য ভোট দেন। যদিও এর আগেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাতে তিনি সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করতে রাজি নন। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অবশ্য বলে দিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট
পেন্স যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাতে না চান তাহলে তারা প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব তুলবেন। সেই প্রস্তুতি নিয়েই সোমবার কংগ্রেসে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। বুধবার কংগ্রেসে অভিশংসন প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট হবে। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাবের পক্ষে অন্তত 5 জন রিপাবলিকান সদস্য ভোট দেবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে তারা ধারণা করছেন 20 জন বা তারও বেশি কংগ্রেস সদস্য ট্রাম্পকে অভিশংসনের ডেমোক্র্যাটদের প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে 2019 সালে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। গেলবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে অভিশংসন প্রস্তাব খারিজ হয়ে যায়। এবার পরিস্থিতি ভিন্ন হলেও 2/3 ভোটে সিনেটে প্রস্তাবটি পাশ না হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালিয়ে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে একজন পুলিশ সহ 5 জন নিহত হন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।